সত্য প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনে স্বস্তি। এবং 4-5 দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠে ধৈর্যের পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আকলিমা বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। নাশকতা করতে সারা দেশে শিবির ছাত্রদলের ক্যাডাররা ঢাকার আশেপাশে অবস্থান করছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকেই এই জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডার্সের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংস পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসতে পারে। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল বলে জানিয়ে সরকার প্রধান বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশ থেকে শিবির, জামাত এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্রদলের ক্যাডাররাও সক্রিয় ছিল। এ সময় সত্য সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে। মালয়েশিয়াকে তাদের পেরেডুয়া ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে তৈরির আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান। বৈঠকে হাসনা মোহাম্মদ হাশিম বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের পেরেডুয়া গাড়ির অ্যাসেম্বলিং করছে। প্রধানমন্ত্রী ও হাই কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন। নির্বাহী আদেশে টানা 3 দিন বন্ধ থাকার পর খুলেছে অফিস আদালত। গতকাল সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলেছে অফিস। এ সময় রাজধানী পুরোপুরি চিরচেনা রূপে না ফিরলেও কর্মব্যস্ততা ছিল সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতে। আতঙ্কের মধ্যে সেনাবাহিনীর সরব উপস্থিতিতে স্বস্তি নিয়েই অফিসে এসেছেন বলে জানান সরকারি বেসরকারি কর্মকর্তারা। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এখনও মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সাজোয়া যান নিয়ে তৎপরতা চালাতে দেখা গেছে তাদের। টানা 3 দিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলায় নির্ধারিত সময়ের আগেই অনেকেই চলে আসেন কর্মস্থলে। নিরাপত্তা থাকলেও শঙ্কা ছিল অনেকের মনে। মোটামুটি ভালো, আমাদের মোটামুটি সেনাবাহিনী কর্মকর্তারা ছিল এখানে, দেখলাম অনেক গাড়ি রাস্তাঘাটে, কোনো প্রবলেম হয়নি, আশা করি ভালো। কোনো বিটি কাজ করে নাই, মোটামুটি ভালোভাবে আসছি, তো অনেকদিন পর অফিসে আসলাম, ভালো লাগতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুলে দেওয়া হয় একই দিনে। সচিবালয়ের সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। প্রবেশপথে দেখা যায় পুলিশের কড়াকড়িও। এ সময় আর্থিক লেনদেন সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। ভয় তো অবশ্যই কাজ করতেছে, আর ভোগান্তি তো অনেক ভোগান্তি করলাম, ভুক্তভোগী, কারণ রিক্সা পাই না, কোনো গাড়ি পাই না। আমার আসতে যে একটা সমস্যা হইলো, 1 টাকার ভাড়া এখন 2 টাকা দিয়ে আমাকে আসতে হইলো। স্বভাবতই আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। এখন আমরা মোটামুটি আসছি,
এখন কাউন্টারে লাইনে আসছি, এখন আমরা তাদের সেবা নিচ্ছি আর কি। তবে এখন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু গ্রাহকের চাপ বেশি থাকতে পারে, এবং আমি সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছি যে অনেক গ্রাহক ইতিমধ্যে ব্যাংকের সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। তো আমাদের লোকজন বা আমাদের কর্মী বাহিনী যারা আছেন তারা প্রস্তুত আছেন যে এই নির্ধারিত যে সময়সীমার মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমটা যদি মানুষকে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা করতে পারি সেই ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে, এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে, এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। আপাতত 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হলেও পর্যায়ক্রমে পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ছুটি শেষে প্রথম অফিস সবার জন্য একরকম হলেও ব্যতিক্রম ছিল আন্দোলনের আড়ালে সন্ত্রাসী হামলায় ভাঙচুর আর আগুনে পুড়ে যাওয়া অফিসগুলো। এমন কয়েকটি দপ্তর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। নির্বাহী ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রতিটি অফিসে। সেই হিসাবে অফিসে উপস্থিত দপ্তর প্রধান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। তবে এক্ষেত্রে অন্যান্য কর্মকর্তাদের সাথে পার্থক্য রয়েছে এই কর্মকর্তাদের। কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতায় তছনছ মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হয়েছেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সবাই। তবে নিজ কক্ষে বসার মতো সুযোগ না থাকায় ভবনের নিচে চেয়ার টেবিল পেতে কোনো রকমে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। আমরা তো 5 তলায় ছিলাম, এখন আসছি আজকে তো অফিস খুলছে, এখন স্যাররা বলতে পারবে কেমনি, আমরা তো ছাত্র নিষ্ঠা ভয়াবহ বিভীষিকাকারে অগ্নিকাণ্ডের। বনানীর সেতু ভবনের চিত্র আরও করুন। নাশকতাকারীদের হামলায় এই ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানকার কোনো ফ্লোর এমনকি নিচতলায় বসার সাহস পাচ্ছেন না কেউ। তাই উন্মুক্ত কম্পাউন্ডে তাঁবু খাটিয়ে চলছে অফিস। সেতু সচিব সহ অন্যান্য কর্মকর্তা তাঁবুর নিচে বসে চালাচ্ছেন দাপ্তরিক কাজ। কর্মকর্তা কর্মচারীদের বহন করার পাশাপাশি নাগরিক সেবায় নিয়োজিত গাড়িগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমরা এই ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা যেতে পেরেছি, বাট উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো এখনো পুরোপুরি এক্সপ্লোর করা সম্ভব হয়নি, এই জন্য যে আগে নিশ্চিত করতে হবে যে ভবনটা উপরে যাওয়ার জন্য নিরাপদ কিনা। দেখুন, নির্বাহী ছুটি আজকে তো শেষ হয়েছে, আজকে তো অফিস শুরু হয়েছে। আমরা কিন্তু 18 তারিখে আগুন লাগার পর 19 তারিখ থেকে আমাদের যে জরুরি যোগাযোগ সেগুলো আমরা এখানে এসেই করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ভবনগুলো পরিদর্শন করেছেন পূর্ত সচিব। জানালেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমাদের যতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন যে ত্রাণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে, এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এটা আসলে একটি নারকীয় ঘটনা। এই ধরনের রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের ক্ষতি এটা অভাবনীয়, এবং যারা করেছে তারা, আমি জানি না তারা কোন বিবেক বোধ থেকে এটা করেছে, কারণ এটি 17 কোটি মানুষের সম্পদ। সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিদিন এভাবেই অফিস চলমান রাখার সিদ্ধান্ত কর্মকর্তাদের। শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে সাধারণ ছুটির পর খুলেছে তৈরি পোশাক কারখানা। একই সঙ্গে কারফিউ থাকলেও পোশাক খাতে সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা যাচ্ছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবনে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর আজ সকাল থেকেই গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ শিল্পাঞ্চল সমূহের পোশাক কারখানা খুলে দেওয়া হয়। কয়েকদিন বন্ধ থাকার পর শ্রমিক হাস্যোজ্জ্বল মুখে কারখানায় যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানার নিরাপত্তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাশকতায় অংশ নেওয়া অপরাধীদের একে একে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয় কক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত করেছে বিএনপি জামায়াত। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব।
বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই সহিংসতা মোকাবিলা করেছে। সচিবালয়ে নিজ দপ্তরে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা আজকে প্রাণ ত্যাগ করেছেন তাদের ফ্যামিলি আসছেন, আমরা তাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের দেন, আমরা সেই মহান রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আমরা আজকে যতখানি সম্ভব হচ্ছে আমরা সেগুলো আমরা প্রদান করছি। ভবিষ্যতে আমরা তাদের প্রতি নজর রাখব, তারা যেন তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায়। তিনি বলেন, বাংলা ভাই যে জঙ্গি উত্থান করেছিল, এই জামাত বিএনপি একই কাজ করছে। সবাইকে একসাথে এসব প্রতিহত করারও আহ্বান জানান মন্ত্রী। মামলা কিন্তু রুজি হচ্ছে, কারণ আপনারা দেখেছেন এদের ব্যাপকতাটা দেখেছেন। হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায় তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। মন্ত্রী বলেন, বাধ্য হয়েই কারফিউ জারি করা হয়েছে। আগামী 2-4 দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞে দেশ যখন সংকটে, তখন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, মির্জা ফখরুলের পক্ষপাতিত্বমূলক বক্তব্য প্রমাণ করে তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়ে দলীয় নেতাকর্মীদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শক্তি মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, একটু লজ্জা শরম নাই? এত মিথ্যাচার করতে পারে, এত মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আজ বাংলাদেশে বিটিভি ভবন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ধারক বাহক বিটিভিকে আজকে পুড়ে ছাই করা হতো। সাম্প্রতিক বিষয়ে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সহিংসতার জন্য সরকার বিএনপি নেতাদের দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আন্দোলনে হতাহতদের কথা না বলে শুধু অগ্নিসংযোগ নিয়ে কথা বলছে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই সরকার দোষারোপের রাজনীতি করছে। বিদেশ থেকে অর্থায়ন হয়েছে বলে ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করছে। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে সরকার, এর দায় তাদেরকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গি সদস্যকে আটক করেছে পুলিশ। এছাড়া এখন পর্যন্ত পালিয়ে যাওয়া শতাধিক আসামি ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছেন। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদী থেকে হৃদয় এস সরকারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে দুর্বৃত্তরা ঢুকে সহিংসতা চালায়। এর জেরে 19 জুলাই বিকেলে নরসিংদীর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। কি মামলা?
এ সময় জঙ্গি একাধিক হত্যা মামলার আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সিরিয়াল কিলার সহ 826 জন আসামি পালিয়ে যায়। এখানে যা আছে সব গেট ভেঙে তালা ভেঙে সব আসামি বাইরে হয়ে গেছে। এই জেলখানাত অনেক আগুন লাগিয়া মানে পুরাসর হয়ে গেছে। এখানে তারপর আরো শুনলাম ওই জায়গায় 2 জন মানুষও মারা গেছে। নরসিংদী জেলা কারাগার থেকে বন্দী পলায়ন, অস্ত্র ও গোলা বারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মোহাম্মদ কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভাঙচুর লুটপাট করে মানুষ বাইক করে নিয়ে গেল। 1200 লোক ছিল, দেখলাম সব লুটপাট করে ভাঙে চুরে আগুন দিয়ে পুরো সালি বানিয়ে দিয়েছে। নরসিংদী পুলিশ সুপার বলেন, পলাতক আসামি ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ চলছে। এই বিষয়ে নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মুঠোফোনে কথা বলেন। 10-12 হাজার আছে মানুষ, 10-12 হাজার। আচ্ছা, জি জি, তারপর আমরা কিছু করতে পারি নাই। যদি আমাদের সাথে বাদাবাদি করি আমাদেরকে সবাই মাইরে ভাবতে পারছে। জেলখানা থেকে 826 জন বন্দী ছিল, সেই বন্দীগুলিকে তারা নিয়ে আসে এবং সেখানে বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ থাকে, যার মধ্যে 85টি অত্যাধুনিক আধুনিক অস্ত্র, এবং এই গুলিগুলো নিয়ে এসে আমাদের এই এলাকায় তারা আক্রমণ করে। আমরা বিশেষ অভিযান পরিচালনা করে আমরা বাকিগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। নরসিংদীতে সন্ত্রাসীদের আগুনে পুড়ে যাওয়া কারাগার পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বুধবার দুপুরে একটি বিশেষ হেলিকপ্টারে তিনি নরসিংদী স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রায় 20 মিনিট কারাগারে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। একটু এদিকে একটু আমরা তুলি। হ্যাঁ দাদা, একটা ছবি তুলি। নরসিংদীর রায়পুরায় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের আত্মসমর্পণের জন্য মাইকিং করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে এই মাইকিং করা হয় বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। পালিয়ে যাওয়া কয়েদিদের নিকটস্থ থানা বা জেলা কারাগারে আত্মসমর্পণের জন্য বলা হয়েছে। আর যারা আত্মসমর্পণ না করবে তাদের বিরুদ্ধে জেলা পলায়ন, অগ্নিসংযোগ, অস্ত্র লুণ্ঠন, নাশকতার দায়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে 19 জন আরোহী ছিলেন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস। প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশ্যে রওনা হওয়া এই ফ্লাইটটিতে উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন MR সাক্ষ্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR।
HM Steel. বান্দরবনের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্দেহভাজন 2 সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে রুমা সদর ইউনিয়নের সাইকটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায় সকালে রুমা সদর ইউনিয়নের সাইকটপাড়া এলাকায় KNF সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। পরে KNF সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গোলাগুলিতে KNF এর 2 সদস্য নিহত হয়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শেষ করবে এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। সত্য প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনে স্বস্তি। এবং 4-5 দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠে ধৈর্যের পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।